স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আজ বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হবে। এরপর চীনা ব্যবসায়ী নেতাদের একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেবেন ডক্টর ইউনূস। এর আগে বৃহস্পতিবার রাতে হাইনান প্রদেশ থেকে বেইজিং এ পৌঁছান প্রধান উপদেষ্টা। বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলে ডক্টর ইউনূসকে লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয়। এদিকে 2028 সাল পর্যন্ত চীনের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি দেওয়া হয় অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার। এদিন চীন কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব দ্য চায়নার সাবেক উপগভর্নর উ শিয়াংলিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধ পরিকল্পনা ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাবি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকেও আসামি করা হয়েছে। দীর্ঘ সময় নেতৃত্ব শূন্য থাকায় অচলাবস্থা জাতীয় মানবাধিকার কমিশন। এর ফলে আইনি সহায়তা পাচ্ছে না মানুষ। এরপরও সরকার বলছে তড়িঘড়ি করে পুনর্গঠন করা হবে না জাতীয় মানবাধিকার কমিশন। এতে মানবাধিকার সূচক নেমে আসার শঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। আর সরকারের প্রতি কমিশনের লেজুরবৃত্তি ঠেকাতে আইনের সংস্কার চান বিশেষজ্ঞরা। অধিকার বঞ্চিত মানুষের ভরসার একটি জায়গা জাতীয় মানবাধিকার কমিশন। আইনি সেবা নিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে রাজধানীর কারণ বাজারের এই অফিসে। তবে গেল 5 মাস ধরে কার্যত নেতৃত্ব শূন্য জাতীয় মানবাধিকার কমিশন। তাই এখানে মিলছে না আইনি সহায়তা, বাড়ছে ভোগান্তি। এমন বাস্তবতায় সরকারকে দ্রুত কমিশন পুনর্গঠনের পরামর্শ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। বর্তমানে বহু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখন মানবাধিকার কমিশন না থাকার কারণে ওই প্রতিকারটা ওখান থেকে আমরা পাচ্ছি না। এখন এটা কি সরকার ইচ্ছা করি ওটা বন্ধ করে রাখলো কিনা, যে মানবাধিকার যেগুলো লঙ্ঘিত হচ্ছে সেগুলো যাতে মানবাধিকার কমিশনের মাধ্যমে সামনে না আসে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর একটা উদ্দেশ্য হতে পারে তারা হয়তো জানেনই না যে এখানে একজন লোক নিয়োগ করা দরকার। তো ইমিডিয়েটলি মানবাধিকার কমিশনকে রিকনস্টিটিউট করতে হবে এবং একটা পর্যায়ে বলতে হবে যে এই মানবাধিকার কমিশনকে কোনো পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের ব্যবহার করবে না। কমিশন পুনর্গঠনের ধীরগতির কারণে খেসারত দিতে হতে পারে বলেও সতর্ক করেন তারা। আপনি যদি ওপেন করে দেন মানবাধিকার লঙ্ঘন হতেই থাকবে, আপনার কোনো প্রতিকার নাই, তাহলে তো সেখানে সূচকে আমরা নিচে চলে যাব, খুব স্বাভাবিক কথা। আর আপনার কমিশন থাকলে পরে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হবে, তখন কিন্তু সেই সূচকে নিচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। মানবাধিকার কমিশনটাকে যদি সুসংগঠিত না করেন, যদি রাজনীতি থেকে মুক্ত না করতে পারেন, এই মানবাধিকার কমিশন থাকা উচিত নয় আমার মনে হয়। তবে মানবাধিকার কমিশন নিয়োগে তাড়াহুড়ো করবে না সরকার। এর আগে সংশোধন করা হবে আইন। জাতীয় মানবাধিকার কমিশনের বিষয়ে সরকার একটু ধীরে সুস্থে এগোতে চায়। এই কারণে যে এর আগে আমরা দেখেছি যে আমাদের যে মানবাধিকার কমিশনগুলো ছিল তারা আসলে মানবাধিকার রক্ষার বদলে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদেরকে এক ধরনের ক্লিন চিট দেওয়ার ব্যাপারে বেশি মনোযোগী ছিল। তিনি আরও জানান, আগে মানবাধিকার লঙ্ঘনকারীদের প্রশ্রয় দিত কমিশন, কিন্তু এর পুনরাবৃত্তি আর হতে দেবে না সরকার। আইন সংশোধন এবং পরিবর্ধন পরিমার্জন এই কাজগুলো করার প্রয়োজন সরকার উপলব্ধি করে। এবং মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। সরকারি বেসরকারি অফিস ও শিল্প কারখানা ছুটি হওয়ায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দেখা দিয়েছে দীর্ঘ যানজট। গাড়ির চাপ বেড়েছে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। এর মধ্যে নবীনগর বাইপাল চন্দ্রা সহ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে যানজট। এই অংশটুকু পার হলেই উত্তরের ঈদযাত্রায় এবার স্বস্তিদায়ক। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে বেড়েছে
গাড়ির বাড়তি চাপ। এর মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংখ্যাই বেশি। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে না পারায় যমুনা সেতুতে মাঝে মধ্যে ধীর গতির সৃষ্টি হচ্ছে, তবে কোথাও যানজট নেই। নির্বিঘ্নে ঈদযাত্রা উপভোগ করছে মানুষ। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট নেই, তবে পদ্মা সেতু টোল প্লাজায় দেখা দিয়েছে মোটরসাইকেলের দীর্ঘ সারি। এক দশকে 1 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগের তেমন সুফল নেই রেল খাতে। অনিয়ম, দুর্নীতি, অপচয় আর সুদূর প্রসারী পরিকল্পনার অভাবে চলছে ধুকে ধুকে। এর মধ্যে যোগ হয়েছে চরম ইঞ্জিন সংকট। প্রয়োজনের চেয়ে অন্তত 30% কম লোকোমোটিভ দিয়ে সূচি ঠিক রাখতে হিমশিম রেলওয়ে। এর মধ্যে আবার অনেক ইঞ্জিন 40 থেকে 50 বছরের পুরনো আর মেয়াদ উত্তীর্ণ। এই অবস্থায় অন্তত 30টি ইঞ্জিন কেনার উদ্যোগ নেওয়া হলেও অর্থায়ন, টেন্ডার ও কেনার প্রক্রিয়া শেষ করে তা ব্যবহার উপযোগী করতে লাগবে কয়েক বছর। রেল খাত নিয়ে শাহ ইমনের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম পর্ব। দেশের যোগাযোগের অন্যতম বড় খাত রেল। একদিকে কোচ সংকট তো আছেই, এর মধ্যে চরম ইঞ্জিন সংকটে বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করা হয়ে পড়েছে কঠিন। গত এক দশকে রেল খাতে 1 লাখ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হলেও এর পরিষেবা সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি, বরং রাষ্ট্রায়ত্ত সংস্থাটি প্রতি বছর লোকসান গুনেছে 1 থেকে 1.5 হাজার কোটি টাকা। তবে রেলের সবচেয়ে বেশি সংকট এখন ইঞ্জিন স্বল্পতা। 40 থেকে 50 বছরেরও বেশি পুরনো মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। এতে রক্ষণাবেক্ষণ খরচ যেমন বাড়ছে, তেমনি মেরামত, দুর্ঘটনা ও প্রায় বিকল হয়ে যাওয়ায় ঘটছে শিডিউল বিপর্যয়। লোহার উৎপাদন তারিখ হইতে 20 বছর হলো তার মেয়াদ। আমাদের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে ইঞ্জিনের। মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন দিয়ে আমাদেরকে ট্রেন কাজ করতে হচ্ছে। প্রপারলি ট্রিটমেন্ট না হওয়ার কারণে অনেক ইঞ্জিন আন্ডার রিপেয়ার হয়ে পড়ে আছে। এ কারণে আমাদের ট্রেন চলাচলের বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যাত্রীদেরও সমস্যা হচ্ছে। ঢাকার কমলাপুর রেল ডিপো ও মেরামত কারখানায় গিয়ে দেখা গেল জরাজীর্ণ পুরনো সব ইঞ্জিন মেরামত ও সার্ভিসিংয়ের চিত্র। এসব ওয়ার্কশপে আছে দক্ষ টেকনিশিয়ানেরও অভাব। আপনার 2100 হর্স পাওয়ার কি 1500 হর্স পাওয়ারের গাড়ি টানতে পারে? কোনোদিনও টানতে পারে না। এই জন্য এই গাড়িগুলো বারবার ভাঙতেছে, নষ্ট হইতেছে। এত কষ্ট করে এত টাকা দেশের খরচ করে লোকোমোটিভ কিনে নিয়ে আসছে, আর সেই প্ল্যানই নাই যে প্ল্যান অনুযায়ী লোকোমোটিভ চালাবে। ইঞ্জিন সংকটে এরই মধ্যে বন্ধ করে দিতে হয়েছে অনেক রুটের মেইল ও লোকাল ট্রেন। রেলওয়ের মহাপরিচালক বলছেন, প্রতিদিন প্রায় 100টি ইঞ্জিন দরকার হলেও জোড়াতালি দিয়ে ব্যবহার করা যাচ্ছে সর্বোচ্চ 80টি ইঞ্জিন। ডেইলি প্রায় 20-25টা ইঞ্জিন আমাদের প্রায় শেষ থাকেই। বেশ কিছু লোকাল ট্রেন আমাদের কিন্তু বাতিল করা আছে, আমরা চালাতে পারতেছি না। গুডসের ফ্রেট এবং কন্টেনার ট্রেন চালানোর জন্য 10 থেকে 14টা ইঞ্জিন আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি অ্যাভারেজ 5টা পাইতেছি, সেখানেও প্রায় এখানে 10টা ইঞ্জিন শর্ট আছে। এ সংকট কাটাতে এই বছরেরই সেপ্টেম্বরের মধ্যে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়ন পাওয়া সাপেক্ষে অন্তত 30টি নতুন ইঞ্জিন কেনার উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে তা চীন, দক্ষিণ কোরিয়া নাকি যুক্তরাষ্ট্র কোন দেশ থেকে আনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে ইঞ্জিন আসার কোনো আমাদের পাইপলাইনে কোনো কিছু নাই। তা আমাদের নতুন করে এখন শুরু করতে হচ্ছে যে আমরা ইঞ্জিন আমাদের আসলে কিনতে হবে। 30টা মিটার গেজ ইঞ্জিন আমাদের এডিবির অর্থায়নে আমরা প্রথম পর্যায়ে একটা টেন্ডারের প্রক্রিয়া যেতে যাচ্ছি। এই বছরের মধ্যে আমরা টেন্ডারে যাব। তবে রেল খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা মনে করেন, চরম দুর্নীতি আর অপচয় রোধ, দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনা থেকে বের হয়ে আসতে পারলে এ সেবা খাতটিকে লাভজনক করা সম্ভব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। যারা গেল 15 বছর শেখ হাসিনার আমলে নিপীড়নের শিকার হয়েছেন, তাদের কাছে 24-এর 5ই আগস্ট অবশ্যই স্বাধীনতা। আর আপোষকামী রাজনীতিকদের কাছে প্রথম বা দ্বিতীয় নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা। একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 2021 সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ ও ওই ঘটনার বিচারের দাবিতে আলোচনা সভায় একথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। আরও জানান, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কর্মসূচি দিবে জাতীয় নাগরিক পার্টি। আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা।
5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত 15-16 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না, কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলও ছিল, এখনও ছিল। মর্যাদাপূর্ণ মহিমান্বিত রাত শবে কদর। ইবাদত বন্দেগীতে মর্যাদাপূর্ণ এই রাত কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে অতিবাহিত করেন মুসল্লিরা। এশার আজানের পর থেকে অন্যান্য দিনের তুলনায় বাইতুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ভিড় ছিল বেশি। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমান। শবে কদর রাতের তো অনেক বড় গুরুত্ব, এটা ফজিলত হাজার মাসের চেয়ে অনেক উত্তম। যদি কেউ পেয়ে যে আল্লাহ পাক তাকে নাজাত করে দেবে। নাজাত মানে কি? জাহান্নাম থেকে বেঁচে গেল। আমরা এভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করি নিজেদের জন্য, জান্নাতের জন্য এবং এই জাতির জন্য। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক। কুরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।